কি অবস্থা সবার? র্যান্ডম অ্যানিমেশনে সাকামোতো ডেইসের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকেই জানাচ্ছি স্বাগতম। এ পর্যন্ত আমরা সাকামোতো ডেইসের 7টা ভিডিও সম্পর্কে জেনেছিলাম বা 7টা পর্বের গল্প সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা সাকামোতো ডেইসের 8 নম্বর এপিসোডের কাহিনী জানবো। তো আমি আর বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিও শুরু করি। এপিসোডের শুরুতেই আমরা হিসুকেকে দেখতে পাই। হিসুকে এখানে অনেক বেশি খুশি ছিল কারণ সে রাস্তায় 500 ইয়েন পড়ে পেয়েছিল। সে এখন এই 500 ইয়েন দিয়ে তার পোষা পাখি পিসুকেকে কিছু ভালো খাবার কিনে দিতে চায়। সে যখন সাকামোতোর দোকানে আসে তখন সে দেখতে পায় এখানে হানা একা একা বসে কান্না করছে। আসলে সে প্যারেন্ট টিচার মিটিং এ কি হয়েছিল এই সব কিছুই লু আর শিনকে বলতে চায়। তবে এখানে লু আর শিন কেউই উপস্থিত ছিল না। আমরা তো জানি তারা দুজন এখন ল্যাবের মধ্যে আছে। হানাকে এভাবে কান্না করতে দেখে হিসুকে তাকে শান্ত করার চেষ্টা করতে থাকে, কিন্তু হানা এখানে শান্ত হয় না। হিসুকে তখন হানাকে কিছু চকলেট আর বাদাম অফার করে, কিন্তু তারপরেও হানা এখানে কান্না করতে থাকে। পিসুকে তখন হিসুকেকে আইডিয়া দেয়, তাহলে চলো আমরা হানাকে নিয়ে লুও আর শিনকে খুঁজতে বেরিয়ে পড়ি। এখন হিসুকে যখন এই কথাটা হানাকে বলে তখন এটা শুনে হানা অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর তারা সবাই পিসুকের সাহায্যে লুও আর শিনকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এখন আমাদের আসাকুরাকে দেখানো হয়। আসাকুরা এখানে লুওকে বলছিল, আমি হলাম এই জায়গাটার ডিরেক্টর আর আমি এখন চাই যে আমরা সবাই মিলে এই জায়গাটা থেকে বেরিয়ে যাই। আসাকুরাই হলো এই জায়গাটার ডিরেক্টর। এটা শুনে লুও অনেক বেশি অবাক হয়ে যায়। সেই সাথে সে এখানে প্রচন্ড পরিমাণে রেগে যায় এবং তার গলা ধরে তাকে বলে, তোমার কারণেই আমাকে এখানে কিডন্যাপ করে নিয়ে আসা হয়েছে। এটা শুনে আসাকুরা বলে, আমি তোমাকে কিভাবে এখানে কিডন্যাপ করে নিয়ে আসতে পারি? আমি তো নিজেই এখানে বন্দী হয়ে আছি। আসাকুরার মুখে এই কথা শুনে লুও বুঝতে পারে, তবে এখনো তার মনে অনেক প্রশ্ন ছিল। এখন আমাদের সেই পাগলা সায়েন্টিস্ট হরিকুচিকে দেখানো হয়। সে শিন আর সাকামোতোকে বলছিল, তোমরা দুইজন আমার কাছে অনেক ভালো গিনিপিগের মতো। এরপর সে সাকামোতোকে বলে, তুমি তো সাকামোতো দ্য লেজেন্ডারি অ্যাসাসিন, কিন্তু তারপরেও আমি তোমাকে ইনজেক্ট করে দিয়েছি। তার মানে পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তিশালী হলো সায়েন্স। এই জিনিসটা দেখে এখানে শিন অনেক বেশি অবাক হয়ে যায়। এরপরে সাকামোতো হরিগুচির উপর আক্রমণ করার জন্য এগিয়ে যায় এবং হরিগুচির উপরে একটা পাঞ্চ করে। তবে দেখা যায় এই পাঞ্চ শিনের মুখে এসে লাগে। এটা দেখে সাকামোতো বুঝতে পারে যে তার বডি এখন আর তার কন্ট্রোলে নেই। এসব দেখে হরিগুচি বলে, এখন তুমি তোমার বন্ধু আর তোমার শত্রুকে চিনতে পারবে না। তোমার কাছে তোমার বন্ধুকে শত্রু মনে হবে আর তোমার শত্রুকে বন্ধু মনে হবে। তাই তুমি এখন যতই চেষ্টা করো না কেন তুমি আমাকে আর মারতে পারবে না। তবে দেখা যায় তখনই এই হরিগুচির মুখে সাকামোতো অনেক জোরে একটা পাঞ্চ করে বসে। সাকামোতো তখন বলে, আমি আসলে শিনকে মারার ব্যাপারে ভাবছিলাম আর এই কারণে এই পাঞ্চ সরাসরি হরিগুচির মুখে এসে লেগেছে। মানে সাকামোতো যদি এখন হরিগুচিকে মারতে যায় তাহলে মার খাবে শিন, আর সাকামোতো যদি শিনকে মারতে যায় তাহলে মার খাবে হরিগুচি। তো এটা দেখে শিন অনেক বেশি অবাক হয়ে যায় আর ভয় পেয়ে যায়, কারণ সাকামোতো এখানে শিনকে অনেক জোরে জোরে মারার ব্যাপারে ভাবছিল। এরপরে আমরা দেখতে পাই সাকামোতোর হাতে এই পাঞ্চ খাওয়ার পরেও হরিগুচি খুবই তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। এখন আমাদের আসাকুরার সিন দেখানো হয়। আসাকুরা এখানে লুওকে বলে, তাদের রিসার্চে সাহায্য না করার কারণে তারা আমাকে এখানে বন্দি করে রেখেছে। এসব শুনে লুও বলে, আমি এত বেশি কমপ্লেক্স জিনিস বুঝি না। এটা শুনে আসাকুরা অবাক হয়ে বলে, আমি তো তোমাকে শুধু এটা বলছিলাম যে এখানে আসলে কি হচ্ছে, তুমি কি জাস্ট এইটুকুও বুঝতে পারো না? এখন এই সব কিছু দেখে তানাকা এখানে অনেক বেশি হাসছিল। এ কারণে লুও এবার তানাকার গলা চেপে ধরে এবং তাকে বলে, তুমি যদি শিন ভেবে আমাকে তুলে না নিয়ে আসতে তাহলে আমার এই অবস্থা হতো না। এখন শিনের নাম শুনে এখানে আসাকুরা অনেক বেশি অবাক হয়ে যায় এবং লুওকে জিজ্ঞাসা করে, তুমি কি সেই শিনের কথা বলছো যে শিন অন্য মানুষের মাইন্ডে রিড করতে পারে বা যার কাছে সাইকিক পাওয়ার আছে? লুও তখন বলে, হ্যাঁ আমি সেই শিনের ব্যাপারেই কথা বলছি। এটা শুনে আসাকুরা বলে, শিন তার এই অ্যাবিলিটি মূলত আমার রিসার্চের কারণেই পেয়েছে। এটা শুনে লুও বলে, আমি তো ভেবেছিলাম শিন হয়তো এই অ্যাবিলিটিটা নিয়েই জন্মেছে, অর্থাৎ এটা তার জন্মগত অ্যাবিলিটি। এরপর আসাকুরা তাকে শিনের ব্যাপারে সবকিছুই বলতে থাকে। শিন যখন ছোট ছিল তখন আসাকুরা আর শিনের মধ্যে অনেক মিল ছিল, কারণ তারা তখন সারাদিন একসাথেই থাকতো। মাঝে মাঝে আসাকুরা ভাবতো যে সে কেন এই বাচ্চাটাকে পালছে বা সে কেন এই বেবি সিটিং করছে। আসলে আসাকুরার একজন কলিগ আন্ডো এই শিনকে তার কাছে রেখে চলে গিয়েছিল। আন্ডো শিনকে আসাকুরার কাছে দিয়ে একদম গায়েব হয়ে গিয়েছিল। এরপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এ কারণেই আসাকুরা মূলত শিনের দেখাশোনা করা শুরু করেছিল। আমরা দেখতে পাই সেই সময় আসাকুরা এই সুপার ন্যাচারাল পাওয়ার নিয়ে অনেক বেশি হার্ডওয়ার্ক করতো আর অনেক বেশি রিসার্চ করতো। তখন শিন তার কাছে এসে জিজ্ঞাসা করে, তুমি আসলে কি করছো? আসাকুরা তখন বলে, আমি মানুষের মস্তিষ্কের পাওয়ারকে আরো অনেক বেশি বাড়িয়ে দেওয়ার জন্য রিসার্চ করছি। এখন আসাকুরার এরকম কঠোর পরিশ্রম দেখে শিন এখানে অনেক বেশি খুশি হয়ে যায়। রিসার্চের সময় শিন সবসময়
সময় সেই ল্যাবেই থাকতো এবং এই ল্যাবের মধ্যে বাচ্চাদের মতো দুষ্টামি ফাজলামি করত। এ কারণে মাঝে মাঝে ল্যাবের ক্ষতিও হতো। তবে তারপরেও আসাকুরা এই সবকিছুই মেনে নিয়েছিল। আসাকুরা শিনকে নিজের ছেলের মতোই দেখতো। তারা দুজনই একে অপরের অনেক বেশি খেয়াল রাখতো। যখন অন্যান্য রিসার্চাররা ভাবতে শুরু করেছিল আসাকুরার এই রিসার্চ কখনোই সফল হবে না, এটা হলো বেকার একটা রিসার্চ, তখন শিন তাদের কাছে গিয়ে বলে যে আসাকুরা এই রিসার্চটার উপরে অনেক বেশি পরিশ্রম করছে, তাই তোমরা এভাবে কথা বলার কেউ না। আর আসাকুরা অবশ্যই একদিন না একদিন এই রিসার্চে সফল হবে। শিনের মুখে এ ধরনের কথা শুনে আসাকুরার মোটিভেশন অনেক বেশি বেড়ে যায়। এরপর আমরা দেখতে পাই এক রাতে আসাকুরার রিসার্চ অলমোস্ট শেষ হয়ে গিয়েছিল। তখন শিনেরও ঘুম ভেঙে যায় এবং সে আসাকুরার দিকে আসতে থাকে। শিন তখন পানি ভেবে আসাকুরার করা রিসার্চটা নিয়ে বা আসাকুরার তৈরি করা সেই লিকুইডটা খেয়ে ফেলে। আর এটা দেখে আসাকুরা অনেক বেশি ভয় পেয়ে যায়। আসাকুরা তখন শিনকে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো? এরপর আমরা দেখতে পাই তারা যখন একসাথে গোসল করছিল তখন আসাকুরা ভাবতে থাকে আমার রিসার্চ কি আবারও ফেল হয়ে গেছে, এটা কি তাহলে কাজ করেনি? তবে যাই হোক, এটা ভালোই হয়েছে কারণ এটার কারণে শিনের কোনো ক্ষতি হয়নি। এখন আসাকুরার মাইন্ডে রিড করার পর শিন বলে আমি তোমাকে বলেছি না আমি ঠিক আছি। এখন শিনের মুখে এই কথা শুনে আসাকুরা বুঝতে পারে যে শিন এখন অন্যের মাইন্ডে রিড করতে পারে। এরপরে শিন সেই রিসার্চ ল্যাবে থাকা প্রত্যেকটা রিসার্চারের মাইন্ড রিড করে এবং সেটা অন্যদেরকে বলে দেয়। এই সব কিছু করতে শিনের অনেক বেশি ভালো লাগছিল। তবে আসাকুরা বুঝতে পেরেছিল যে এই জিনিসটা কত বেশি বিপজ্জনক হতে পারে। ভাই তোমরাই চিন্তা করো, তোমার আশেপাশে এমন একজন মানুষ আছে যে তোমার মনের কথা বুঝতে পারে। মানে তুমি চিন্তা করতেছো যে তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে কোনো একটা জায়গায় ঘুরতে যাইতেছো আর ওইটা তার আগেই সে জেনে গেল, তাহলে তোমার কেমন লাগবে? তো এই ব্যাপারটাই এই ল্যাবে থাকা রিসার্চারদের সাথে হতে থাকে। এ কারণে তারা সবাই শিনের থেকে দূরত্ব তৈরি করা শুরু করে। মানে তারা আর কেউ শিনের কাছাকাছি থাকতে চায় না। এরপরে আসাকুরা অনেক বেশি চিন্তিত হয়ে এটার অ্যান্টিডোট বানানোর মিশন শুরু করে। আর এটা দেখে শিন এখানে অনেক বেশি রেগে যায় এবং আসাকুরাকে বলে এটা তোমার সারা জীবনের রিসার্চ ছিল আর এটা আমার অনেক বেশি ভালো লাগছে, তাহলে তুমি কেন এটার অ্যান্টিডোট বানাতে চাইছো? এই সব কিছুর কারণে শিন এখানে অনেক বেশি রেগে যায় এবং সে তখন সেই ল্যাব থেকে চলে যায়। আর সেই দিনের পর থেকে আসাকুরা এখন পর্যন্ত শিনকে দেখেনি। আসাকুরা এখনো ভাবতো এই সব কিছুর জন্য সে নিজেই দায়ী। শিন হয়তো এখনো তাকে অনেক বেশি ঘৃণা করে। এখন এই ধরনের এত বেশি ইমোশনাল আর স্যাড স্টোরি শুনে এখানে তানাকা আর লুও অনেক বেশি কান্না করতে থাকে। এরপর লুও আসাকুরাকে বলে শিন তার পাওয়ার নিয়ে মোটেও দুঃখী না, সে তার পাওয়ার নিয়ে অনেক বেশি খুশিতে আছে। সে এই পাওয়ারের সাহায্যেই তো মিস্টার ম্যানেজার মানে সাকামোতোর সাথে কথাবার্তা বলতে পারে। এছাড়াও লুও বলে আমাদের পরিবারের রুল হচ্ছে আমাদের মধ্যে যদি কারোর মধ্যে কোনো ঝামেলা হয় তাহলে সেটাকে একদিনের মধ্যেই মিটমাট করে ফেলতে হবে। আর যেহেতু আমাদের দুজনের ঝামেলা আজকেই হয়েছে তাই আমরা দুজনই আজকে ক্ষমা চেয়ে আমাদের ঝামেলা মিটমাট করে নিব। আর এসব কথা শুনে আসাকুরা এখানে অনেক বেশি অবাক হয়ে যায়। মানে লুও এখানে কোন বিষয়ে কথা বলছে এটা তো আর আসাকুরা জানে না। এরপরে আমরা দেখতে পাই আসাকুরা একটা কেমিক্যাল ব্যবহার করে সেই জেলখানার দরজা ভেঙে ফেলে। আর এটা দেখে লুও অনেক বেশি অবাক হয়ে যায়। লুও তখন আসাকুরাকে জিজ্ঞাসা করে আপনার কাছে যদি আগে থেকেই এরকম একটা লিকুইড থাকে যেটা দিয়ে আপনি এই জেলের দরজা ভাঙতে পারেন তাহলে আপনি কেন আগে এখান থেকে পালিয়ে যাননি? আসাকুরা তখন বলে যতক্ষণ আমি এখানে ছিলাম ততক্ষণ আমাকে তাদের রিসার্চে সাহায্য করতে হয়নি, এ কারণেই আমি আগে এখান থেকে পালিয়ে যাওয়ার কথা চিন্তাও করিনি। এরপরে লু তার সামনে আসা একজন গার্ডকে মেরে তাকে মাটিতে ফেলে দেয়। এটা দেখে সেখানে থাকা দুজনই অনেক বেশি অবাক হয়ে যায়। লু তখন বলে এখন আমাদের শিনকে খোঁজা উচিত। এরপরে আমরা দেখতে পাই সাকামোতোর একটা পাঞ্চ আবারও শিনের মুখে লাগে। আসলে হরিগুচি তার হাতে লেগে থাকা একটা রিমোটের সাহায্যে এই মেডিসিনের ইফেক্ট গুলোকে উল্টো করতে পারত। মানে সাকামোতোর উপরে এই মেডিসিনের যে ইফেক্টটা পড়েছে সে চাইলে এই ইফেক্টটাকে সরিয়েও দিতে পারতো। এই কারণে এবার যখন সাকামোতো শিনকে মারার ব্যাপারে চিন্তা করেছে বা শিনকে মারতে গেছে তখন এই মারটা সত্যি সত্যি শিনের বডিতেই লেগেছে। এরপরে আমরা দেখতে পাই হরিগুচি তার হাতে একটা ইনজেকশন ব্যবহার করে সেই হাতটাকে অনেক বেশি শক্তিশালী করে ফেলে। এরপর সে তার পায়ে ইনজেকশন ব্যবহার করে তার মুভমেন্টকে অনেক বেশি ফাস্ট করে ফেলে। এরপর সে তার এই ফাস্ট মুভমেন্টের সাহায্যে শিনের পেছনে এসে শিনকে অনেক জোরে একটা পাঞ্চ মারে। সাকামোতো তখন পেছন থেকে হরিগুচির উপরে একটা পাঞ্চ মারার চেষ্টা করে, তবে হরিগুচি তখন তার এই রিমোটের সাহায্যে সাকামোতোকে ফ্রিজ করে তাকে উল্টো একটা পাঞ্চ মেরে সেখান থেকে উড়িয়ে দেয়। এরপর শিন আবারও উঠে দাঁড়ায়। হরিগুচি তখন শিনকে বলে তুমি আমার মাইন্ড পড়তে পারো, তবে এতে করে কোনো লাভই নেই কারণ তোমার বডি আমার বডির সাথে কিপ আপ করতে পারবে না। তোমার বডি আমার বডির মতো এত বেশি ফাস্ট না। আর এই কারণেই আমি এই পৃথিবীর সবচেয়ে বেস্ট সায়েন্টিস্ট। আসাকুরাও আমার মতো হতে পারবে না কারণ সে তার এই রিসার্চ দিয়ে শুধুমাত্র এইটুকুই করতে পেরেছে। তোমার মধ্যে যে পাওয়ার আছে এই পাওয়ার কোনো কাজেরই না। আসাকুরা কোনো ভালো পাওয়ার বানাতেই পারেনি। এসব কথা শুনে শিন এখানে প্রচন্ড পরিমাণে রেগে যাচ্ছিল। তখনই এখানে সাকামোতো চলে আসে আর বলে শিনের পাওয়ার মোটেও বেকার না, শিনের পাওয়ারও অনেক বেশি পাওয়ারফুল আর আমি আজকে এটা প্রমাণ করে দেখাবো। এটা শুনে হরিগুচি বলে আচ্ছা ঠিক আছে, আমিও দেখতে চাই যে আমার গিনিপিগ গুলো কি কি করতে পারে। এরপরে হরিগুচি নিজের শরীরে অনেকগুলো ইনজেকশন লাগিয়ে নেয় এবং নিজেকে অনেক বড় করে ফেলে। এটা দেখে শিন
সাকামোতোকে জিজ্ঞাসা করে এখন আমরা তাহলে কি করব। সাকামোতো তখন শিনকে বলে আমরা এখন সেটাই করব যেটা আমরা আগে থেকে করে আসছি। এরপরে শিন হরিগুচির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে, তবে তার মুখ থাকে সাকামোতোর দিকে। এটা দেখে হরিগুচি শিনের উপরে আক্রমণ করতে যায় এবং তাকে বলে আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি কখনোই এরকমটা করতাম না। এরপরে হঠাৎ করে সাকামোতোর একটা পাঞ্চ সরাসরি হরিগুচির মুখে গিয়ে লাগে। এরপরে সাকামোতো একের পর এক পাঞ্চ হরিগুচির মুখে করতে থাকে। আসলে সাকামোতো শিনকে পাঞ্চ মারার ব্যাপারে ভাবছিল, তবে সে কোথায় কখন পাঞ্চ মারবে এটা সে আগেই শিনকে বলে দিচ্ছিল। এ কারণে শিন প্রত্যেকটা পাঞ্চকে ডজ করছিল আর এই পাঞ্চগুলো সরাসরি হরিগুচির গিয়ে লাগছিল। সাকামোতো আর শিনের এই টিম ওয়ার্কের কারণে হরিগুচি এখানে হেরে যায়। এখানে থাকা বাকি সায়েন্টিস্টরা তখন শিনের কাছে ক্ষমা চায়, কারণ তারা তখন শিনকে একা রেখে চলে গিয়েছিল। শিন তখন তাদেরকে বলে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমি এখন সাকামোতোর দোকানে কাজ করি আর সেই জায়গাটা আসলে অনেক বেশি ভালো। এরপরে শিন সাকামোতোকে বলতে থাকে আমি এখন আগের চেয়েও আরো অনেক বেশি শক্তিশালী হয়ে গেছি, তাই না? কারণ আমি সাকামোতোর সকল পাঞ্চগুলোকেই ডজ করেছি। সাকামোতো এত মোটা হওয়ার পরেও আমি তার পাঞ্চগুলোকে ডজ করেছি। এখন সাকামোতোকে মোটা বলেছে, এই কারণে সাকামোতো এখানে রেগে যায় এবং সে এখানে শিনকে মারার ব্যাপারে ভাবতে থাকে। যাই হোক, এখানকার পর্ব শেষ হলে শিন সাকামোতোকে বলে এখন আমাদেরকে লুওকে খুঁজতে যেতে হবে। এরপর তারা লুওকে খোঁজার জন্য যেতে থাকে। যাওয়ার সময় শিন সাকামোতোকে জিজ্ঞাসা করে আপনি তো আগে দা অর্ডারের মেম্বার ছিলেন, দা অর্ডারে থাকা প্রত্যেকটা মেম্বারই কি আপনার মতোই শক্তিশালী? সাকামোতো তখন বলে দা অর্ডারে থাকা প্রত্যেকটা মেম্বারই আলাদা আলাদা জিনিসে এক্সপার্ট, তবে একটা জিনিস মনে রেখো, দা অর্ডারের কোনো একটা মেম্বারের সামনে যদি তোমার মতো 10টা শিন একসাথে চলে যায় তাহলে সে শুধুমাত্র 6 সেকেন্ডেই তাদের সকলকেই হারিয়ে দিবে। তাই কখনো যদি তুমি কোনো দা অর্ডারের মেম্বারের মুখোমুখি হয়ে যাও তাহলে সেখানে তুমি মরার অ্যাক্টিং করবে। এটা শুনে শিন অনেক বেশি হতাশ হয়ে যায়, কারণ সে ভেবেছিল সে আগের চেয়ে একটু শক্তিশালী হয়েছে, কিন্তু এখানে দা অর্ডারের একজন মেম্বার শিনের মতো 10 জনকে শুধুমাত্র 6 সেকেন্ডেই হারিয়ে দিবে। মানে একজন শিনকে হারাতে তার 1 সেকেন্ডও সময় লাগবে না। এটা শুনে মোটামুটি শিন এখানে অনেক বেশি হতাশ হয়ে যায়, কারণ স্বাভাবিকভাবে বুঝতে পারতেছো সে নিজের কত দুর্বল ফিল করতেছে। যাই হোক, এভাবে চলতে চলতে সাকামোতোর পা একটা সুইচের উপর পড়ে, এ কারণে সাকামোতো উপর থেকে নিচের দিকে পড়ে যেতে থাকে। এরপর আমাদের সেই রেইনডিয়ারের মাস্ক পরা সেই অ্যাসাসিনকে দেখানো হয় যে এই জায়গাটার কন্ট্রোল নিয়ে রেখেছে। তার নাম হচ্ছে কাশিমা। কাশিমা এখানে বলে এখানে কিছু মানুষ অনেক বেশি আজে বাজে কাজ করছে, তারা সবকিছুই ধ্বংস করে দিচ্ছে, তবে আমার বিশ্বাস আছে আমার দুজন এক্সিকিউটিভ কামেডো আর উনিগাহারা তাদেরকে সামলে নিবে। আসলে তাদের সামনে শিশিবা আর ওসারাগি দাঁড়িয়েছিল আর তারা অলরেডি এখানে অনেক গার্ডদের মেরে ফেলেছিল। আর তোমাদের হয়তো মনেই আছে এই দুজন কিন্তু দা অর্ডারের মেম্বার, আর এরা কি পরিমাণ পাওয়ারফুল তোমরা বুঝতেই পারতেছো। অর্ডারের কাজটা তোমাদের আরেকবার মনে করিয়ে দেই, অ্যাসাসিন বা হিটম্যানদের মধ্যে কেউ যদি বেশি বাড়াবাড়ি করে বা অন্যায় কিছু করে তাহলে এই অর্ডারে থাকা মেম্বারই কিন্তু তাদেরকে শাস্তি দেয়। কাশিমা তখন এদের দুজনকে উদ্দেশ্য করে বলে অ্যাসোসিয়েশনের মেম্বারদের মধ্যে কোনো ম্যানার্স নেই, তোমরা দুজন আমার পারমিশন ছাড়া এখানে কি করছো? শিশিবা তখন বলে এই জায়গাটা আসলে এত বড় যে আমরা রাস্তা ভুলে গেছি। কাশিমা তখন বলে তোমরা যদি রাস্তা ভুলে গিয়ে থাকো তাহলে আমি তোমাদেরকে এখান থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা দেখিয়ে দিতে পারি। শিশিবা তখন বলে তোমরা এখানে অবৈধ অস্ত্র তৈরি করছো আর এ কারণেই আমরা এখানে এসেছি তোমাকে একদম শেষ করে দেওয়ার জন্য, তবে তার আগে আমাকে একটু ওয়াশরুমে যেতে হবে। তবে তখনই সেখানে কামেডো আর উনিগাহারা এসে তাকে ভয় দেখানোর চেষ্টা করতে থাকে, আর এই জিনিসটা শিশিবার একদমই পছন্দ হয় না। এখানে থাকা এই দুইজনই কিন্তু মডিফাইড হিউম্যান ছিল, তবে দেখা যায় তখনই ওসারাগি এসে এক পলকের মধ্যে এই দুজনকে এখানে মেরে ফেলে। ওসারাগি এখানে শিশিবাকে জিজ্ঞাসা করে তুমি তো আমার উপর রেগে নেই তাই না? শিশিবা তখন বলে চিন্তা করো না, আমি শুধু রক্ত থেকে বাঁচার চেষ্টা করছিলাম, তবে আমি তোমার উপর একদমই রেগে নেই। এটা শুনে ওসারাগি বলে রক্ত তো আপনার জামায় আগে থেকেই লেগেছিল। এটা শুনে শিশিবা বলে তোমার কমিউনিকেশন স্কিলে আরেকটু ফোকাস করা উচিত। কাশিমা তখন উনিগাহারার মাথা নিয়ে বলে তোমরা দুজন অ্যাসাসিন হওয়ার যোগ্যই না, মানুষের জীবন সম্পর্কে তো তোমাদের কোনো ধারণাই নেই, মানুষের জীবনের মূল্যই তোমাদের কাছে নেই। এটা শুনে ওসারাগি বলে তুমি নিজেও তো অনেক মানুষদেরকে মেরে ফেলেছো। এটা শুনে কাশিমা বলে আমি এগুলো অনেক মহৎ একটা কাজের উদ্দেশ্যে করেছি, আর এগুলো করতে আমাকে আমার মাস্টার অর্ডার দিয়েছিল, আর আমার মাস্টারের নাম হলো স্লার। এরপর কাশিমা তার হাতটাকে খুলে ফেলে, আসলে সেও একজন মডিফাইড হিউম্যান ছিল। এটা শুনে শিশিবা বলে তুমি আসলেই অনেক বেশি হিপোক্রেট একজন মানুষ, আর আমি তোমার মাস্টার স্লারকে মেরে ফেলবো। এটা শোনার সাথে সাথেই কাশিমা শিশিবার উপর আক্রমণ করে তাকে আহত করে দেয় এবং তাকে বলে আমি আমার মাস্টারের ব্যাপারে কোনো খারাপ কথাই শুনবো না, আমার মাস্টার হলো দেবতাদের মতো। তবে দেখা যায় তখনই সেখানে শিশিবা গিয়ে কাশিমার মাথা সম্পূর্ণ 360 ডিগ্রি ঘুরিয়ে দেয়, মানে সহজ কথায় ঘাড় ভেঙে দেয়। মানে এই ফাইটগুলো যে কি লেভেলের ইন্টেন্স ছিল তোমরা না দেখলে বুঝবা না। এখানে কাশিমাও কিন্তু ওইরকম লেভেলের পাওয়ারফুল, আর শিশিবা তো দা অর্ডারের মেম্বার, সে কি লেভেলের পাওয়ারফুল তোমরা বুঝতেই পারতেছো, সে অলমোস্ট সাকামোতোর লেভেলের পাওয়ারফুল। যাই হোক, এরপরে শিশিবা এখান থেকে চলে যেতে থাকে, তবে তখনই কাশিমা আবারও উঠে দাঁড়ায়। এটা দেখে শিশিবা অনেক বেশি অবাক হয়ে যায় এবং তাকে বলে তোমার তো এখন মরে যাওয়া উচিত ছিল তাই না? কাশিমা তখন বলে আমার স্পাইনাল
স্পাইনাল কর্ড অনেক বেশি শক্তিশালী, তাই এগুলোতে আমার কিছুই হবে না। তখনই উপর থেকে সাকামোতো এসে কাশিমার উপরে পড়ে। এরপরে শিশিমা আর সাকামোতো একে অপরকে দেখে নিজেদের মধ্যে হ্যালো বলে বা হাই বলে। মানে আমরা ভেবেছিলাম তারা হয়তো এখানে ফাইট করবে, বাট তারা এখানে ফাইট করে না। তাদের কথাবার্তার মাধ্যমে আমরা বুঝতে পারি তাদের মধ্যে সম্পর্ক মোটামুটি ভালো। এখানে শিশিবা সাকামোতোকে ওসারাগির সাথে পরিচয় করিয়ে দেয়, কারণ ওসারাগি দা অর্ডারের নিউ মেম্বার, আর সাকামোতো আগে তাকে কখনোই দেখেনি। এখানে ওসারাগি সাকামোতোকে অনেক বেশি পছন্দ করে, কারণ ওসারাগির কাছে সাকামোতোকে একটা টেডি বিয়ারের মতো মনে হচ্ছিল। তখনই কাশিমা উঠে পড়ে এবং সাকামোতোকে দেখে সে চিনে ফেলে। শিশিবা তখন সাকামোতোকে বলে কাশিমার সম্পূর্ণ বডি হচ্ছে মডিফাই করা, এ কারণে তার সাথে ফাইট করতে অনেক সমস্যা হবে। এখানে কাশিমা বলে সাকামোতো, তুমি হচ্ছে একমাত্র মানুষ যে আমার বসের সাথে ফাইট করে আমার বসকে আহত করতে সক্ষম হয়েছিলে। মানে তোমরা বুঝতে পারতেছো ওর বস হচ্ছে স্লার, তাহলে স্লার কি পরিমাণ শক্তিশালী। দা অর্ডারের অন্য কোনো মেম্বারই হয়তো বা স্লারকে এত বেশি আহত করতে পারেনি বা স্লারকে আঘাত করতে পারেনি, কিন্তু সাকামোতো এটা করে দেখিয়েছে। কাশিমা এবার তার মুখের মধ্যে থেকে একটা বন্দুক বের করে এবং সাকামোতোর সাথে ফাইট করার জন্য রেডি হয়ে যায়। এখন সিন শিফট হয় আর আমাদের শিনকে দেখানো হয়। শিনকে যে কোনো ভাবে সন্ধ্যার আগে বা ডিনারের আগে লুওকে নিয়ে বাসায় যেতে হবে, কারণ এটাই সাকামোতো ফ্যামিলির একটা রুল ছিল। তবে তখনই শিনের সামনে অদৃশ্য হয়ে শিবা চলে আসে। শিবাকে শিন দেখতে পাচ্ছিল না, কিন্তু তারপরেও সে তার লোকেশনকে আইডেন্টিফাই করে ফেলে এবং তার সাথে ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায়। শিবা তখন শিনকে বলে, আমি তোমার সাথে এখানে সময় নষ্ট করতে চাই না, আমি দ্রুত এই ফাইটটাকে শেষ করতে চাই। শিবা বলে, আমি রিটায়ারমেন্টে যাওয়ার আগে আমাকে যেভাবে হোক না কেন 20 মিলিয়ন ইয়েন কামাতে হবে, তবে আমি ওভারটাইম করা একদমই পছন্দ করি না। এরপর তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। শিন এটা বুঝতে পারছিল যে শিবা তার উপরে আক্রমণ করবে, তবে শিবা কোন দিক দিয়ে শিনের উপর আক্রমণ করবে এটা শিন বুঝতে পারছিল না। এ কারণে এই ফাইটটা করতে তার অনেক বেশি অসুবিধা হচ্ছিল। এদিকে আমরা দেখতে পাই সাকামোতো আর কাশিমা একে অপরের সাথে ফাইট করছে। কাশিমা এখানে বিভিন্ন ধরনের মডিফিকেশন ইউজ করে সাকামোতোর সাথে ফাইট করছিল, তবে সাকামোতো এই সবকিছুকেই সামলে নিচ্ছিল। শিশিবা তখন সাকামোতোকে সেখানে বিদায় নিয়ে সেখান থেকে সে যে কাজের উদ্দেশ্যে এসেছিল সেই কাজের জন্য যেতে থাকে। সাকামোতো তখন শিশিবাকে এখানে বিদায় দেয় এবং বলে, বাকিদেরকে আমার পক্ষ থেকে হাই জানিও। তবে তখনই পেছন থেকে কাশিমা এসে সাকামোতোর উপরে আক্রমণ করে। ওসারাগি তখন শিশিবাকে বলতে থাকে, আমার কাছে টেডি বিয়ারকে অত বেশি স্ট্রং মনে হয়নি, সে কি এই ফাইটে মারা যাবে? টেডি বিয়ার বলতে সে মূলত এখানে সাকামোতোকে বুঝাচ্ছে। শিশিবা তখন বলে, আমি কাশিমাকে অনেক বেশি আন্ডার এস্টিমেট করেছিলাম, আমি যতটুকু ভেবেছিলাম কাশিমা তার চেয়েও অনেক বেশি শক্তিশালী, আর সাকামোতো এখন তার বেস্ট কন্ডিশনে নেই, কিন্তু সাকামোতো এই ফাইটে মারা যাবে এই ব্যাপারে আমি ভাবতেও পারি না। এরপর আমরা আবারও শিবা আর শিনকে দেখতে পাই। শিবা এখানে মোটামুটি ভালোই লেগেছিল, কারণ শিন নিজেকে বড় বড় প্রত্যেকটা আক্রমণ থেকে রক্ষা করছিল। তবে তারপরেও শিনের অবস্থা এখানে মোটামুটি অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল। শিন তখন চিন্তা করে আসলেই অদৃশ্য একজনের সাথে ফাইট করা অনেক বেশি কঠিন। তখনই শিবা শিনের উপরে একটা ছুরি চালিয়ে দেয়। শিন তখন তার হাতে লেগে থাকা রক্ত শিবার শরীরে লাগিয়ে দেয়। শিবা তখন বলে, এটা করে কোনো লাভই নেই, কারণ তুমি এই ফাইটে হেরে গেছো। তখনই শিন বলে, ভুলেও মিস করো না। এটা শুনে শিবা বলে, তুমি এই কথা দিয়ে কি বোঝাতে চাইছো? তখনই শিবার শরীরের উপর থেকে দুইটা গুলি এসে লাগে। আসলে সেখানে হিসুকে চলে এসেছিল, আর হিসুকেকে এখানে দেখে শিন এখানে অনেক বেশি খুশি হয়ে যায়। আর সাকামোতো ডেইসের 8 নম্বর এপিসোডও এইখানে শেষ হয়ে যায়। আজকের এপিসোডটা কিন্তু আসলেই অনেক বেশি ভালো ছিল। কোথা দিয়ে যে 24 মিনিটের এই এপিসোডটা শেষ হয়ে গেল বা কোথা দিয়ে এই ভিডিওটা শেষ হয়ে গেল এটা কিন্তু বুঝতেই পারলাম না। এপিসোডটা আসলেই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। সামনের এপিসোডও কিন্তু এরকমই ইন্টারেস্টিং হবে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।